সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু বদলে গেছে। আমেরিকা ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে হবে নিরাপত্তার জন্য। তার পরপরই ঘোষণা করা হয়েছিল আগামী 2-3 দিনের ভেতরে যদি আমেরিকা হামলা বন্ধ না করে তাহলে ইরান অ্যাগ্রেসিভ হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেবে। এই কথা ঘোষণার পরপরই কিন্তু আজকে প্রথমবারের মতো ইরান দিনের বেলায় ইরাকের সুলাইমানিয়াতে কুর্দি গেরিলাদের উপরে, কুয়েতে মার্কিন ঘাঁটি, বাহরাইনে মার্কিন ঘাঁটি এবং জর্দানের আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এবং একই সাথে ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা আমেরিকার সাথে যে ইসলামাবাদ সমঝোতার স্মারক সই করেছিল সেটা বাতিল করলো। আনুষ্ঠানিকভাবে আজকে ইরান ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে দ্রুত বদলে যাচ্ছে এবং বড় রকমের সংঘাতের দিকে যাচ্ছে তা মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে। এদিকে বিস্ফোরক মন্তব্য করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে তাকে নিউ ইয়র্কে গ্রেপ্তার করা হবে। তবে আমেরিকার আইন কি বলছে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ফলে এই আলোচনা ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, প্রথমেই যে কথা বলতে হবে, আমি দুপুরে ভিডিওতে বলেছিলাম, এক লাইনে সেই কথাটা জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিই। আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশ থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার জন্য বলেছে। কেন বলেছে? হিসাব সোজা, বড় রকমের সংঘাত বা বড় রকমের কিছু ঘটতে যাচ্ছে, তার মানে আমেরিকা ইরানের উপরে বড় রকমের হামলা চালাবে। আলটিমেটলি ইরানও তার বিরুদ্ধে জবাব দেবে। এখন আমেরিকা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলল, তার মানে কি আমেরিকা আসলে ইরানের উপর পরমাণু বোমা হামলার চিন্তা করছে কিনা, এটা কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। যাই হোক, তারা যদি সে চিন্তা করে, ইরানের পক্ষ থেকে তো বলাই হয়েছে, গতকাল ইরানের পক্ষ থেকে বলেছে যে আমেরিকা যদি ইরানের উপর পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। এখন এই প্রেক্ষাপটে মোটামুটি যা বোঝা যাচ্ছে, যা পরিস্থিতি তৈরি হলো, তাতে কিন্তু বড় রকমের একটা সংঘর্ষের সম্ভাবনা বা আশঙ্কার সামনে তৈরি হয়েছে এবং বড় রকমের একটা সংঘর্ষ আসলে হতে যাচ্ছে মনে হচ্ছে। কারণ হচ্ছে আমেরিকা নাগরিকদের সরে যেতে বলল, ইরান দিল ওই ঘোষণা যে আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাব এবং মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেব। এরপরেই ইরানের পক্ষ থেকে বিভিন্ন অবস্থানে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে দিনের বেলায় হামলা হয়েছে এবং এই সমস্ত হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা। এর ভিতরে ইরাকের কুর্দিস্তান অঞ্চল, যেটা সেই অঞ্চলের সুলাইমানিয়া প্রদেশে ইরান কুর্দি গেরিলাদের উপর হামলা চালিয়েছে। সেখানে ইরানের কুর্দিরা জট পাকায়, ষড়যন্ত্র করে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান বা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল, দিয়েছে সেখানে হামলা চালিয়ে ইরান। একেবারে ইরানের সীমান্তবর্তী এলাকা, উত্তর পশ্চিম সীমান্তে, ইরাকের সীমান্তে। এরপরে কুয়েতে যে হামলা চালিয়েছে তাতে একাডেমি অফ সিকিউরিটি এই কমপ্লেক্সে, এই ভবন কমপ্লেক্সে হামলা চালিয়েছে এবং সেই কমপ্লেক্স আগুনে জ্বলে ছারখার হয়ে গেছে। এপাশে জর্দানের যে আল আজরাক বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটিতে ইরান সমন্বিত হামলা চালিয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর সেখানে অন্তত 2টো যুদ্ধ বিমান, F-35 হতে পারে অথবা F-16 হতে পারে অথবা 2 রকমেরই হতে পারে, 2টো যুদ্ধ বিমান এবং 3টি অ্যাডিশনাল এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। এই অ্যাডিশনাল এয়ারক্রাফট মানে সম্ভবত হয় গোয়েন্দা বিমান আর না হয় ওই যে জ্বালানি সরবরাহকারী বিমান, মানে রিফুয়েলিং ট্যাঙ্কার, KC-135 হতে পারে, KC-46 হতে পারে। 3টা ধ্বংস হয়েছে। আল আজরাক ঘাঁটিতে মোট 5টা বিমান ধ্বংস হয়েছে। এটা অনেক বড় ঘটনা এবং সবচেয়ে বড় ইঙ্গিত যেটা, সেটা হচ্ছে যে আমেরিকা ইরানের উপর হামলা চালালে পাল্টা জবাব দেয় ইরান। আজকে দিনের বেলায় যে হামলা হয়েছে
তাতে ইরান কিন্তু স্বতন্ত্রভাবেই হামলা চালিয়েছে। আমেরিকাও ইরানের বিরুদ্ধে তো হামলা গত রাত পর্যন্ত চালিয়েছে সপ্তমবারের মতো। এতে মোট এ পর্যন্ত ইরানে 50 জন নিহত এবং 500-র মতো আহত হয়েছে। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলে যে সমস্ত এলাকা, তাতে মোট 116টি টেলিকমিউনিকেশন টাওয়ার নষ্ট হয়েছে এই কয়েকদিনের মার্কিন হামলায়। তো এই প্রেক্ষাপটে বা এই অবস্থার ভেতরে ইরানের পক্ষ থেকে আজকে ঘোষণা করা হয়েছে যে ইরান আনুষ্ঠানিকভাবে আজকে থেকে ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে বের হয়ে গেল। তার মানে এর কোনো ধারা উপধারা এখন আর ইরান বাস্তবায়ন করতে বাধ্য নয়, বাস্তবায়ন করবে না। এই কয়েকদিন যদিও আমেরিকা এবং ইরানের ভেতরে যুদ্ধ হচ্ছিল, কিন্তু ইরান এই চুক্তি বাতিল করেনি। আমেরিকা বলেছিল যে ডিল ইজ ওভার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল, কিন্তু ইরানের পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি। আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা দিয়েছেন ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী। সেই অনুষ্ঠানে সম্ভবত জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাবু ছিলেন। যাই হোক, এই যে ঘোষণা, এই ঘোষণা কিন্তু অনেক বড় ঘোষণা, যেখানে কূটনৈতিক উপায়ে নতুন করে আবার উদ্যোগ নেওয়া হবে কিনা শান্তি প্রতিষ্ঠার বা দুই পক্ষের ভেতরে একটা মীমাংসা করার, সেই জায়গায় ইরানের পক্ষ থেকে আজকে এই ঘোষণা মানে হচ্ছে ইরান একেবারে চূড়ান্তভাবে যুদ্ধের দিকে চলে গেল। এবার সে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজকেও বলেছেন যে ইসলামাবাদ ঘোষণা বাস্তবায়ন করা উচিত, এর আলোকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, কিন্তু ওপাশে ইরান সমঝোতা স্মারক বাতিল করে দিয়েছে। এপাশে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি তিনি বলেছেন ইরানের যে সমস্ত বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এটা আমেরিকার পক্ষ থেকে এক ধরনের উন্মাদনা ছিল। এই উন্মাদনার জবাবে ইরানকে এখন ওই ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে বের হয়ে আসতে হলো এবং আমেরিকার বিরুদ্ধে বড় রকমের যুদ্ধ শুরু করতে হলো। তো এই যে ইরানি কর্মকর্তাদের অবস্থান ঘোষণা, সামরিক বাহিনীর মার্কিন অবস্থানগুলোতে দিনের বেলায় হামলা, তার আগে ইরান এবং আমেরিকার পক্ষ থেকে পাল্টাপাল্টি ঘোষণা, সবকিছু মিলে মোটামুটি পরিষ্কার হচ্ছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। এবং আমরা যে কথা বলে আসছি গত 2 দিন ধরে যে মধ্যপ্রাচ্যের চূড়ান্ত লড়াই শুরু হতে যাচ্ছে কিনা, গত রাতের ভিডিওতে আমরা বলেছিলাম, অর্থাৎ 17 জুলাই রাতের ভিডিওতে বলেছিলাম যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে ইরান খুব শর্ট টাইমে চূড়ান্ত যুদ্ধ শুরু করবে এবং সেই চূড়ান্ত যুদ্ধের জিরো আওয়ার, এই জিরো আওয়ার একদম কাছাকাছি চলে এসেছে। তার মানে যে কোনো মুহূর্তেই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে পারে হরমুজ প্রণালীতে। তো আমরা সবগুলো ডট যদি মিলাই তাহলে দেখা যাবে যে আমাদের কথাই মোটামুটি অনেকটা ঠিক হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে যাচ্ছে এবং হতে পারে এই লড়াই একেবারে চূড়ান্ত লড়াই, যে লড়াইয়ের ভেতর দিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে অনেক কিছুর ফয়সালা হবে। সেই লড়াইয়ের দিকেই সম্ভবত এগিয়ে যাচ্ছে। জানি না আসলে পরিণতি কি হবে, তবে আশঙ্কা কিন্তু আমার তেমনই। সুপ্রিয় দর্শক, এ পাশে আরো গুরুত্বপূর্ণ 3টি খবর আছে অন্তত। একটা হচ্ছে নিউ ইয়র্কের মেয়র মামদানি, জোহরান মামদানি, তিনি ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক শহরে আসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। জাতিসংঘ সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্ক শহরে, আর নিউ ইয়র্ক শহরের মেয়র কিন্তু জোহরান মামদানি। অতএব তার এই ঘোষণার গুরুত্ব কিন্তু অনেক আন্তর্জাতিক অঙ্গনে, আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক এবং নেতানিয়াহুর আমেরিকা সফর অনেক কিছুর সাথে জড়িত এবং এর গুরুত্ব কিন্তু অনেক। এই যে মামদানি ঘোষণা দিলেন, এই ঘোষণা ডেফিনেটলি ফিলিস্তিন, লেবানন বা ইসরায়েলের বিরুদ্ধে যে সমস্ত দেশ তাদের পক্ষে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে মামদানি নেতানিয়াহুকে আটক করতে পারবেন কিনা। এই প্রশ্ন তুলছি কেন? এই প্রশ্ন তুলছি এই কারণে যে আমেরিকা কিন্তু আইসিসির সদস্য না, আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা তার সদস্য না। যারা সদস্য না তাদের জন্য কিন্তু আইসিসির আইন বা কোনো গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করা মাস্ট না, অবশ্যই না, ম্যান্ডেটরি না। গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আইসিসি, এই পরোয়ানা বাস্তবায়ন করার দায়িত্ব যারা আইসিসির সদস্য তাদের। আমেরিকা যেহেতু আইসিসির সদস্য না, ফলে তারা কিন্তু এই আইন মানতে বাধ্য না। সেক্ষেত্রে মামদানি কি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন কিনা? কারণ আমেরিকা তো
আইসিসির সদস্য না। এখন প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানি আইনগতভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন কিনা সেটা খতিয়ে দেখার ব্যাপার, বা আমেরিকার আইনের কোনো ফাঁক ফোকর আছে কিনা যে ফাঁক ফোকর দিয়ে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা যায়, এইগুলো খতিয়ে দেখছেন মামদানি। তিনি বলেছেন যে আমি আইন বদলাবো না, তবে আইন বর্তমান আইনের যা আছে তা কি আছে সেগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। যদি এই আইনের ভেতরে এমন কোন অপশন থাকে, প্রভিশন থাকে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা যাচ্ছে, তাহলে গ্রেপ্তার করব। মামদানি আজকে কেন এই কথা বলছেন? মামদানি আজকে এই কথা বলছেন এই কারণে, তিনি মেয়র নির্বাচনের আগে এই কথা বলেছিলেন যে আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি আর নেতানিয়াহু যদি আমেরিকা আসে তাহলে আইসিসির রায় বাস্তবায়ন করব, তাকে গ্রেপ্তার করব। সেপ্টেম্বর তো কাছাকাছি, জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন চলে আসছে প্রায় সামনে। এই অবস্থায় মার্কিন সাংবাদিকরা মামদানিকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি এখনো সেই ঘোষণার উপর অটল, নেতানিয়াহু যদি আসে তাহলে কি আপনি গ্রেপ্তার করবেন? এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে হ্যাঁ, তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেব, তবে আইনে কি আছে সেটা দেখতে হবে, যদি হয়ে যায় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। সুপ্রিয় দর্শক, এ পাশে আরো দুটি খবর আছে, দুটোই ইসরায়েল রিলেটেড। একটি খবর হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কের মাত্র 20 কিলোমিটার দক্ষিণে সম্ভবত আল জামদালাব এলাকায় ইসরায়েল একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছে। সিরিয়ার ভিতরে, সিরিয়ার রাজধানী থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ইসরায়েল একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছে। এই খবর দিচ্ছে সিরিয়ান অবজারভার নামে একটি পত্রিকা, এবং মোটামুটি ভাবে আলোচনা হচ্ছে বিষয়টা নিয়ে যে ইসরায়েল কি করে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র সিরিয়া সেই রাষ্ট্রের ভেতরে হাসপাতাল বানায়। হাসপাতালটা কেন বানাচ্ছে? ইসরায়েল বলছে দ্রুজ সম্প্রদায়ের চিকিৎসা সেবাটি দেওয়ার জন্য, কিন্তু সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের যারা ধর্মীয় তারা বলছে যে আমরা সিরিয়ার প্রতি অনুগত, সিরিয়া আমাদের দেশ। আর বিশেষজ্ঞরা বা রাজনৈতিক বিশ্লেষকরা বা সামরিক বিশ্লেষকরা বা ভূ রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন যে একটি স্বাধীন সার্বভৌম দেশ সিরিয়া, তার ভিতরে কি করে ইসরায়েল এই হাসপাতাল বানাতে পারে, এটা সম্ভব কিভাবে? নিতান্তই গায়ের জোরে। এবং বর্তমানে যে যিনি ক্ষমতা আছেন আল সারা বা জোলানি, তিনি হয়তো ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে তিনি মুসলিমদের স্বার্থ এবং সিরিয়ার স্বার্থ রক্ষা করার জন্য তো সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন, এখন তিনি কি করে ইসরায়েলের হাসপাতাল নির্মাণের এখানে অনুমতি দেন? অথচ ইসরায়েলের সাথে সিরিয়ার কিন্তু শত্রুতা কাগজে কলমে অন্তত, এবং সিরিয়ার একটা বিরাট অংশ গোলান উপত্যকা, গোলান মালভূমি, তা কিন্তু ইসরায়েল দখল করে রেখেছে, এবং যা নিয়ে বাশার আসাদ সরকারের সাথে ইসরায়েলের ব্যাপক দ্বন্দ্ব ছিল। আর এখন জোলানি ক্ষমতা এসে সে সমস্ত সবকিছু ভুলে ইসরায়েলকে সিরিয়ার ভিতরে হাসপাতাল বানাতে দিচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই হাসপাতালের নামে এখানে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দাদের উপস্থিতি ঘটিয়ে ইরান রিলেটেড যে সমস্ত তৎপরতা বা ব্যক্তিদের অবস্থান কার্যক্রম, এইগুলো তারা মনিটর করবে, এবং এখান থেকে অর্থাৎ ইসরায়েল অ্যাডভান্স হয়ে এসে সিরিয়ার ভিতরে তাদের একটা অবস্থান তৈরি করলো। এটা হলো পরিষ্কার কথা। এদিকে আরেকটি খবর বেরিয়েছে, এটা বহু গণমাধ্যমে এসছে, ইসরায়েল এইরকম একটা কারাগার নির্মাণের চিন্তা করছে যেখানে কুমির দিয়ে ঘেরাও করে রাখা হবে চারিপাশ দিয়ে, যাতে কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীরা পালিয়ে না যেতে পারে। চিন্তা করতে পারেন। এবং এখানে নীল নদের কুমির এনে দেওয়া হবে। তাহলে মানবতা কোথায়? মনুষ্যত্ব বোধ কোথায়? সভ্যতা কোথায়? এটা কি সভ্য দুনিয়া? এই প্রশ্ন কিন্তু আসে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের মতামত জানতে চাই যে আসলে যে সমস্ত লক্ষণ মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে, ইরান বিশেষ করে দিনের বেলায় হামলা চালালো, তার ভেতর থেকে কি এই কথা মনে হচ্ছে যে এই যে চূড়ান্ত যুদ্ধ শুরু হওয়ার যে কথা, যে আকার ইঙ্গিত, যে আলাপ আলোচনা ছিল, তার প্রথম ধাপ শুরু হয়ে গেল? কি মনে হয়? আর নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তিনি নেতানিয়াহুকে আটকের ঘোষণা দিলেন। এই ঘোষণাটা কত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কের ক্ষেত্রে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।